অনেক আগে জাপানে উনি নামে একদল মোস্টার ছিল। তারা যা পেত ভাঙচুর করত, মানুষকে ইচ্ছে মতো মেরে ফেলতো, কেউ তাদের সামনে দাঁড়াতেও পারতো না। কিন্তু তখন মোমোতারো নামে এক সাহসী মানুষ সামনে আসে। সে মানুষের রক্ষক হয়। সে উনিদের ঘাঁটিতে হামলা চালায়, হাজার হাজার উনিকে মেরে ফেলে। এটাই শেষ নয়, মোমোতারো আর উনিদের মাঝে শুরু হয় এক লম্বা যুদ্ধ। এই যুদ্ধ আজকের আধুনিক সময়েও চলছে। এদিকে সিকি নামে এক কিশোর, সে নিজের বন্দুক পরিষ্কার করছে, ফোনে বন্ধুর সাথে কথা বলছে। সে হাসতে হাসতে বলে, একটা মারামারির জন্য আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে, আর আমি কিছুই মনে করছি না, কারণ প্রতিদিন ক্লাসমেটদের বিরক্তিকর মুখ দেখতে দেখতে তো বিরক্ত হয়ে গিয়েছিলাম। ঠিক তখনই তার পালক বাবা সুয়োশি সেখানে আসে। এসে তাকে মাথায় চাপড় দেয়, জিজ্ঞেস করে স্কুল থেকে কেন বের করে দিল। সিকি বলে, আমাকে একা থাকতে দাও। তার বাবা মারতে যায়, বলে, নির্লজ্জ, এমন কথা বলিস কেন? কিন্তু এবার সিকি আঘাতে এড়িয়ে যায়। তারপর রেগে জিজ্ঞেস করে, এই এত বন্দুকের দরকার কি? আমরা তো মদের দোকান চালাই, বন্দুকের দোকান না। দোকান তো ঠিক মতো চলছে না, সবাই জানে তুমি কাস্টমার হারাচ্ছ। হ্যাঁ, কি ভাবস নিজেকে খুব বড় কিছু? স্কুল থেকে বের হয় নাকি তুমি খুব বড় লোকের মতো আচরণ করছো? সিকি এটা ব্যক্তিগত ভাবে নেই। সে বলে, আমি কোনোদিনও তোমার মতো ব্যর্থ হব না। আর সত্যি হাফ ছেড়ে বেসেছি যে আমরা রক্তের সম্পর্কের না। এতে বুড়ো লোকটার মনে আঘাত লাগে। তারপরও সে নিচে নেমে যায়, কারণ তার ব্যবসার ফোন এসেছে। তারপর ডেলিভারিতে বের হয়ে যায়। সিকি দীর্ঘশ্বাস ফেলে, ভাবে, ইস কেমন হতো যদি কোনো ধনী লোক তাকে দত্তক নিত। সে তখন শুটিং প্র্যাকটিস করতে যায়। ঠিক সেই সময় বাড়ির বাইরে জোর বিস্ফোরণ হয়। সে ভয় পেয়ে বেরিয়ে আসে, বাট ঘন কুয়াশায় সব ডেকে রেখেছে। হঠাৎ সে কুয়াশা থেকে কালো অদ্ভুত ধোঁয়া বের হয়ে আসে। সিকি পিছনে পড়ে যায়। ধোঁয়াটা তাকে অনুসরণ করে, তার পা চেপে ধরে টেনে বাইরে রাস্তায় ফেলে দেয়। সিকি উঠে দাঁড়ায়, ভাবে এটা কি হচ্ছে। তখন সাদা পোশাক পরা ভয়ঙ্কর এক বুড়ো লোক সামনে এসে দাঁড়ায়, আক্রমণ করতে প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে তার বাবা ফিরে আসে। গাড়ি দিয়ে সে আক্রমণকারীকে ধাক্কা দেয়। সিকি, তাড়াতাড়ি গাড়িতে উঠো। সে যতটা পারে দ্রুত গতিতে চলে, বলে, এখন একটাই পথ, দেশ ছেড়ে পালাতে হবে। তুমি গাড়ি দিয়ে মানুষটাকে মেরে ফেললে কিভাবে? সে এখনো মরেনি, আর তার থেকে যত দূরে যাওয়া যায় যেতে হবে। সে খুব চিন্তায় পড়ে যায়। আমার কথা ভালো করে শুনো, আমাদের হাতে সময় কম। সিকি, তুমি উনিদের বংশধর, আর যেই লোকটা আক্রমণ করলো তারা মোমোর বংশধর। বেসমল কথা বাদ দাও, এটা তো পুরো পাগলামি। কিন্তু তার বাবা বলে, আমি সিরিয়াস। হঠাৎ গাড়ি ছাদ দিয়ে তলোয়ার ঢুকে পড়ে। সে কোনো মতো তা এড়িয়ে যায়। সে বুঝতে পারে আক্রমণকারী তাদের ধরছে। এরপর হঠাৎ গাড়ির সব জানালা দেখে যায় কালো ধোঁয়ায়। সুয়োশি গাড়ি বন্ধ করে ফেলে একটি পরিত্যক্ত গুদামের কাছে। ফিরে বেরিয়ে সিকিকে বলে, আমাদের তাৎক্ষণিক লুকাতে হবে। ঠিক তখন গাড়ি বিস্ফোরিত হয়। যখন সুয়োশি ঘুরে তাকায়, সিকি নেই। ভাগ্যক্রমে সে দেখতে পায় কালো ধোঁয়ার একটি ছাপ গুদামের ভিতর ঢুকছে। সে বুঝতে পারে সিকিকে সেখানে নেওয়া হয়েছে। গুদামের ভিতরে সিকি নিজেকে দেখে কালো ধোঁয়া দিয়ে তৈরি বিশাল মাকুসার জালে। সামিদারের নামে এক ভীতিকর লোক তার সামনে দাঁড়িয়ে আছে। সামিদারে বলে, তোমার রক্তে যতটুকু শক্তি আছে ওটাই তুমি শুধু এক পোকাই হবে, আর এমন পোকা ধ্বংস করাই মোমো এজেন্সির কাজ। সিকি তখনও শুকিয়ে আছে। সে ভাবতে পারছে না সামিদারে কিভাবে গাড়ি চেপে মারার পরও বেঁচে গেছে। ঠিক তখন সুয়োশি এসে বলে, মোমোর কাহিনী শুধু গল্প নয়, সত্যি ঘটনা। সে সিকিকে জানায় হাজার হাজার বছরের বেশি সময় ধরে মোমো ও উনি তাদের বংশের মাধ্যমে যুদ্ধ করছে। শেষে মোমোর বংশধররা এক হয়ে মোমো এজেন্সি গড়ে তোলে। এভাবে যুদ্ধের সুবিধা পায় এবং উনিকে মানুষের মধ্যে লুকিয়ে থাকতে হয়। সিকি এখনো কিছুই বুঝতে পারছে না। সিকি, এসব ড্যাডির হাতে ছেড়ে দাও। ঠিক তখন সামিদারে দুটি কালো ধোঁয়া দিয়ে তরোয়াল তৈরি করে। সুয়োশিও এই ক্ষমতা ব্যবহার করে লড়াই শুরু করে। দুজন একে অপরের দিকে ছুটে আসে। তরোয়াল আঘাতের সঙ্গে শক্তিশালী শকওয়েভ ছড়ায়। কিছুটা সময়ের জন্য সুয়োশি সামিদারকে ঠেলতে পারে, কিন্তু সামিদারে বলে, তুমি আগের মতো শক্তিশালী আর নেই। সামিদারে ব্যাখ্যা করে, কালো ধোঁয়া শুধু মোমো বংশের বিশেষ ক্ষমতা। সুয়োশি একসময় তার সিনিয়র ছিল মোমো এজেন্সিতে। সিকি হতভম্ব হয়ে যায়। সে জানতে পারে তার বাবা মোমোর বংশধর। আমি তো ওটা পুরোই ভুলে গিয়েছিলাম। তুমি ভুলে গেছো উনিরা কত ভয়ঙ্কর। উনিকে আশ্রয় দেওয়ার অপরাধে তুমিও ধ্বংস হবে। সুয়োশি আক্রমণ শুরু করে, কিন্তু সে আর সামিদারের সমান শক্তির। সিকি হতবাক হয়ে শুধু লড়াইটা দেখে। তুমি কেন বাঁচাতে চাইছো এমন এক মনস্টারকে যে শুধু ধ্বংসের জন্যই বাঁচে? সুয়োশি বলে, চুপ করো। সে আক্রমণটা আরো জোরে চালায়, আরো বেশি ক্ষতি করতে চায়, কিন্তু সামিদার অনেক দ্রুত। সে সহজে আক্রমণ এড়িয়ে যায়। এরপর সুপারফাস্ট কম্বো দিয়ে সুয়োশিকে আঘাত করে। সে খুব আহত হয়ে যায় এবং কুমড়ে যায়। সিকি হতাশ হয়ে যায়। বাবা রক্তপাত করছে দেখে সে বলে, আমি তোমাকে মেরে ফেলবো। তুমি খুব শীঘ্রই তোমার বাপের সঙ্গে পরকালে যাবে। ঠিক তখন সুয়োশি তার পা ধরে, কেন তুমি এত দূরে যাচ্ছ ওই অনিতাকে বাঁচাতে? আমার ছেলেকে বাঁচাতে আমার আলাদা কোনো কারণ লাগে না। সিকি তো কাউকে আঘাত করেনি, শুধু রক্ত আছে বলে ওকে মারা ঠিক না। সামিদারে কেবল একটি কালো ধোঁয়া তরবারি তৈরি করে তাকে শেষ করার জন্য। সিকির
ভেতরে রাগ শেষ সীমানায় পৌঁছায়। তার চোখ লাল হয়ে যায়। সে শপথ করে যে কেউ তার বাবাকে বা তার ক্ষতি করতে চায় তাকে মেরে ফেলবে। তার ডিমনিক হর্ন মাথা থেকে বের হয়। আর যখন সামিদারে ঘুরে তাকায় সে দেখে সিকি আর জালে আটকে নেই। পরের মুহূর্তে তার মুখের পাশে রক্ত দিয়ে তৈরি অনেক গুলির বন্দুক বের হয়। তবে তার দ্রুত প্রতিক্রিয়ার জন্য সব শট ব্লক করতে পারে। তবে সিকি ইতিমধ্যেই অন্য জায়গায় চলে গেছে। সামিদারে ভাবে সে কোথায় লুকিয়েছে। তখন ছাদ থেকে রক্ত পড়তে দেখতে পায়, যেখানে সিকি ব্যাটম্যানের মতো উল্টো ঝুলছে। সিকির রক্তমাখা দেহ দেখে সামিদারে বুঝতে পারে সিকি জাগ্রত হয়ে গেছে এবং এখন সে রক্ত নিয়ন্ত্রণ করে লড়তে পারে। কিন্তু এক উনির সাথে লড়াই করার সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখনো আসেনি। হঠাৎ সিকি এগিয়ে আসে। তার শক্তিশালী আঘাত দিয়ে সামিদারকে পেছনে ঠেলে দেয়। সামিদার সিকির এক হাত কেটে দেয়, কিন্তু সিকি তৎক্ষণাৎ হাত পুনরায় রিজেনারেট করে, ঠিক ডিমন স্লেয়ারের ডিমন্ডের মতো। সে চিৎকার করে। সামিদার ঘামে ভিজতে থাকে, বুঝতে পারে এই লড়াই সহজ হবে না। সিকি তার রক্ত দিয়ে অসংখ্য বন্দুক তৈরি করে। সামিদারকে সব শক্তি এবং দ্রুততা ব্যবহার করতে হয় সবগুলি থামাতে। ঠিক তখনই সিকি একটা রকেট ছুড়ে মারে। সামিদারে তার ইনস্টিটের কারণে রকেট থেকে বাঁচে, আর রকেট তার পেছনে বিস্ফোরিত হয়। সামিদারকে সিকির হামলা থেকে পালাতে হয়। সে তখন তার তরোয়াল ছুড়ে মারে, চেষ্টা করে লড়াই দ্রুত শেষ করার জন্য। সিকি হঠাৎ তার কাছে পৌঁছে তাকে কিক করে উড়িয়ে দেয়। সামিদারে খুব ক্লান্ত ও আহত, আর সিকি তার মুখের উপর দাঁড়িয়ে পুরো মিলিটারি ব্যাটালিয়নের সমান গোলা বারুদ নিক্ষেপ করে। তারপরেও সামিদারের সামহাও জীবন বাঁচে, যদিও মারাত্মকভাবে আহত। হঠাৎ সিকি পড়ে যায় এবং তার রক্তের তৈরি বন্দুক ভেঙে যায়। সে আবার নর্মাল হয়ে যায়। রক্তে ভরা হাতে তাকিয়ে সিকি বুঝতে পারে না কি হয়েছে। সামিদারে মনে করিয়ে দেয় এটা সাধারণ প্রতিক্রিয়া যারা তাদের অনি ক্ষমতা প্রথমবার অ্যাক্টিভ করে। বাকি শক্তি দিয়ে সে আবার ব্ল্যাক মিস্ট তরোয়াল আনে। ঠিক তখনই সিকিকে আঘাত করতে যেতেই সুয়োশি তাদের মধ্যে ঢুকে পড়ে, নিজের জীবন উৎসর্গ করে ছেলের জন্য। তুমি কেন এই ছেলেকে বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেললে? সিকির ওই রূপ দেখার পরও সুয়োশি মনে করে সিকি যখন ছোট ছেলে ছিল এবং বলে ছোট সময়ের জন্য হলেও সুখী পিতা হওয়াটা খারাপ কিছু নয়। ঠিক তখনই বিস্ফোরণের শব্দে কিছু সিভিলিয়ান আসতে শুরু করে এবং ফায়ার ডিপার্টমেন্টে কল দেয়। আর সামিদারে পিছু হাঁটার সিদ্ধান্ত নেয়। সে কালো কুয়াশা ভেঙে গিয়ে অদৃশ্য হয়ে যায়। সেখানে পড়ে থাকে আহত সুয়োশি আর সিকি। সিকি ভয় পেয়ে বলে যে সে অ্যাম্বুলেন্স ডাকবে, কিন্তু তার বাবা তাকে থামায়, কারণ সে জানে এটাই তার শেষ সময়। সে শুধু শেষবারের মতো ছেলের সঙ্গে কথা বলতে চায়। সিকি, আমি এতদিন আমার আসল বংশ পরিচয় বলতে পারিনি। বললে এটাও বলতে হতো কিছু লোক আমাকে খুন করতে চায়, কিন্তু এখন আমার একটাই আশা তুমি এতটাই শক্তিশালী হও যেন মোমো আর ওনি দুজনকে হারাতে পারো। তখনই তুমি নিজের মতো সুখে বাঁচতে পারবে। চুপ করো, এমন ভাবে কথা বলো না যেন তুমি মরে যাচ্ছ। চলো, প্রথমে তুমি ভালো হও, তুমি সুস্থ হলে আমরা কথা বলবো। সুয়োশি শুধু হালকা হাসে, তারপর শেষ নিঃশ্বাস ফেলে। মাটিতে পড়ে যেতে সিকি ভেঙে পড়ে। সে প্রথমে বাবাকে ডাকতে থাকে, তারপর অফুরন্ত কাঁদতে শুরু করে। এর কিছুক্ষণ পর এক ব্যক্তি রোলার স্কেট পরে সেখানে আসে। সিকি ঘুরে তাকাতে লোকটি হালকা একটা ধাক্কা দেয়, আর সঙ্গে সঙ্গে সিকি অজ্ঞান হয়ে যায়। তারপর লোকটি তাকে তুলে নিয়ে যায় এমন এক জায়গায় যেখানে শুধু তার মতো লোকেরাই শক্তিশালী হতে পারে। অজ্ঞান অবস্থায় সিকি স্বপ্ন দেখে তার সুখের সময়গুলো, যখন সে পার্কে খেলতো আর তার বাবা দূর থেকে তাকে দেখতো। কিন্তু হঠাৎ স্বপ্নটা অন্ধকার হয়ে যায়। সুয়োশি মারা পড়ে সামিদারের হাতে। সিকি জেগে উঠে দেখতে পায় সামনে সামিদারের রক্ত টকটকে চোখ। চারপাশ দেখে বুঝে তার মুখ বাঁধা, হাত পা বেঁধে এক বড় ফাঁকা হলে চেয়ারে আটকে আছে। আর ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সেই লোকটি যে তাকে অপহরণ করেছিল। ছাতাটা নিয়ে এক হাতে পুশ আপ করছে। সিকি জেগে উঠে দাঁড়িয়ে যায়, নিজেকে পরিচয় দেয়, আমি নাথো আর আমি একজন ওনি। সে সাথে সাথে নিজের সিং বের করে দেখায়। সিকি এতটাই হতভম্ব যে কিছুই ঠিকমতো বুঝতে পারে না। নাদো তাকে বলে না তারা কোথায় আছে, শুধু জানায় তোমার বাবার দেহ নিরাপদ জায়গায় আছে আর তোমাকে এখানে আনা হয়েছে পরীক্ষা আর যাচাই করার জন্য। তারপর হঠাৎ স্কেট করে কোণে সাদা বোর্ডে গিয়ে তা টেনে আনে। সে ফ্লেক্স করে বলে হেঁটে যাচ্ছে রোলার স্কেট কত দ্রুত। এরপর সে সিকিকে মোমোতারো এজেন্সি নিয়ে বোঝাতে শুরু করে। সিকি, আগে দেখেছো ওই লোক কালো কুয়াশা নিয়ন্ত্রণ করে অস্ত্র বানায়। ওই এজেন্সি উনিদের ধরে এবং শিকার করে, তাই উনিরা নিজেদের এজেন্সি বানিয়েছে। আর আমার কাজ হলো নতুন জাগ্রত উনিদের খুঁজে এনে নিরাপদ জায়গায় রাখা এবং দেখা তারা উনি এজেন্সিতে যোগ দেওয়ার উপযুক্ত কিনা। এরপর নাদো বোর্ডটা জায়গা মতো রেখে সিকির মুখ খুলে দেয় যাতে তাকে জিজ্ঞেস করতে পারে। সিকি চিৎকার করে তাকে ছেড়ে দিতে বলে। সে নাদোকে গালি দেয় আর বলে তার বাবার দেহে কিছু করলে তাকে মেরে ফেলবে। নাদো সঙ্গে সঙ্গে 1 নম্বর কেটে দেয়, যা আগেই শূন্য ছিল। নাদো বলে কয়েক মিনিট আগেই সে বলেছিল দেহটা নিরাপদে আছে। সিকি বলে সে কোনোভাবেই এমন সন্দেহজনক লোককে বিশ্বাস করতে পারে না। আমি তা আগে বুঝেছিলাম, যত বকাচকা করবে ততই নম্বর কাটা যাবে। কোঅপারেট করো, না হলে এই পরীক্ষায় তুমি পাস করতে পারবে না। কিন্তু সিকির পরীক্ষার কোনো আগ্রহ নেই। সে শুধু দ্রুত মুক্ত হতে চায়, তাই রাগ চেপে রাখার চেষ্টা করে, কিন্তু এটাও ঠিক মতো করতে পারে না। নাদো বলে আমার সামনে এই ভয়ঙ্কর চেহারা দেখিও না। এই কথা শুনেই সিকি আবারও রেগে উঠে। তখন নাদো ঠিক করে সাধারণ নিয়মে কাজ হবে না, তাই সে অন্যভাবে পরীক্ষা নিবে। নাদো নিজের টাই খুলে ফেলে। সিকি কিছু বুঝে ওঠার আগেই সেই টাই দিয়ে পুরো জোরে সিকির গলা চেপে ধরে। সিকি শ্বাস হারাতে থাকে।
থাকে আর আতঙ্কে ছটফট করে। মৃত্যুর কাছাকাছি গেলে আসল রূপটাই বের হয়ে আসে আর আমি সেটাই দেখাতে চাই। সিকি পুরো শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। তার মুখের প্রতিটি ছিদ্র দিয়ে রক্ত বের হতে থাকে, তবুও সে তার বন্ধন থেকে বের হতে পারে না। শেষে সে অচেতন হয়ে পড়ে। নাদো এতে খুব হতাশ হয়, কিন্তু সিকির গায়ে থেকে বের হওয়া সে রক্ত হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। রক্ত ধারালো কাটার মতো রূপ নিয়ে নাদোর দিকে হামলা চালায়। নাদো সহজেই সেগুলো এড়িয়ে যায়। হঠাৎ সে দেখে তার মাথা দিয়ে রক্ত দিয়ে বাড়ানো একটা মেশিন গান তাক করা, আর এর পিছনে দাঁড়িয়ে আছে সিকি। সিকি নাটোর দিকে গুলি চালায়, গুলি ছুড়ে শেষ করে পিছনে যায়, কিন্তু তার আক্রমণ একটাও নাদোকে ছুঁতে পারে না, কারণ সে তার ছাতাকে শক্ত এক আবরণ দিয়ে ঢেকে নিজেকে রক্ষা করে। তোমার স্কোর থেকে একদম 100 নম্বর কেটে নিলাম, কারণ তুমি নিজের শক্তি ঠিক মতো চালাতেই জানো না। এখন দেখো এইটা আসলে কিভাবে ব্যবহার করতে হয়। যদিও বাজাকার মোড শেষে সিকি কিছুই মনে রাখতে পারে না। হঠাৎ সিকি নাদোর দিকে ঝাঁপায়, কিন্তু নাদো সবকিছুর জন্য প্রস্তুত। কয়েক মিনিট পরে সিকি জ্ঞান ফিরে পায়, মাটিতে পড়ে আছে। সে বুঝতে পারছে না কি হয়েছে। তারপর নিজের রক্তমাখা লাল হাত দেখে ভয় পেয়ে যায়। সে আবার নিয়ন্ত্রণ হারিয়েছে। নাদো তার উপর বসে থাকে, বলে স্মৃতি ফাঁকা থাকাই স্বাভাবিক, কারণ উনিরা বুজাকার হলে তাদের মাথা ঠিক থাকে না। চারপাশে তাদের লড়াই পুরো ভাঙাচোরা হয়ে গেছে। তুমি আমাকে জ্ঞান দিও না, তুমিও তো রক্ত দিয়ে বানাও। নাদোর সাথে সাথে তার রক্ত ছাতা মিলিয়ে ফেলে। আমি কখনো নিয়ন্ত্রণ হারাইনি, কারণ আমি নিজের শক্তি ঠিকমতো কন্ট্রোল করতে পারি। আর কিছু বলার নেই। সিকি, তোমার এজেন্সিতে যোগ দেওয়ার সুযোগ থেকে বাদ। সিকি এখনো কিছুই ঠিকমতো বুঝতে পারে না, তবে একটা জিনিস বুঝে, নাদো অবিশ্বাস্য রকমের শক্তিশালী। সে অহংকার গিলে নিয়ে নাদোর কাছে অনুরোধ করে তাকে এজেন্সিতে রাখুক, কারণ সে শক্তিশালী হতে চায় এবং বাবার প্রতিশোধ নিতে চায়। যে মানুষ লড়াইয়ের সময় মাথা ব্যবহার করে না, সে বাস্তব যুদ্ধে সবার আগে মরে। তুমি এমন একজন যে না মাথা না শক্তি কোনোটাই ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারে না। সিকি রাগ চেপে রাখার জন্য নিজের সব শক্তি ব্যবহার করে। এখন তোমাকে শেষ করে ফেলার সময়। নিয়ন্ত্রণহীন উনি সবাইকে বিপদে ফেলে। সে তার বিশেষ শান্তির সাহায্যে আঙুল কাটে, রক্ত বের হয়। সেই রক্ত দিয়ে সে আবার ছাতা বানায়। সিকির মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে, কিভাবে নাদোর মন পরিবর্তন করা যায়। সে নাদোর আক্রমণে দূরত্বের বাইরে গিয়ে দৌড়ে ফিরে আসে, আর দৌড়ানোর সময় তার মুঠি মাটিতে ঘষে যতক্ষণ না হাত থেকে রক্ত বের হয়। নাদো দ্রুত তার ছাতাকে কাঁটাওয়ালা ডাল বানিয়ে ফেলে, যাতে কোনো কাছাকাছি আক্রমণ তাকে ছুতে না পারে। সে সিকির সম্ভাব্য সব চাল হিসেব করে ফেলে। শেষ মুহূর্তে সিকি লাফ দেয়। এটা নাদোর হিসেবের তালিকাতেই ছিল, কিন্তু সিকি হঠাৎ কাঁটা ব্যবহার করে পাশের দিকে লাফ দিয়ে যায় এবং নাদোর মুখের সামনে রক্তের বন্দুক তাক করে। সিকি পুরো মনোযোগ বন্দুকে দেয়। গুলির জোরে সে পিছনে ছিটকে পড়ে। সে অবাক হয়ে যায়, ভাবছে প্রথমবারের মতো নাদোকে আক্রমণ করতে পেরেছে, কিন্তু আসলে এবারও সে কিছুই করতে পারেনি। নাদো শুধু এক আঙ্গুল দিয়ে রক্তের গুলিটা ঠেকিয়ে ফেলে দেয়। সে সিকিকে কোনো কৃতজ্ঞতা দেয় না, কারণ সিকি আক্রমণ করতে গিয়ে অর্ধেক বুজারকার হয়ে গিয়েছিল। সিকি আবার অনিয়ন্ত্রণ হতে থাকে দেখে নাদো ঠিক করে এবার সে নিজের বিশেষ কৌশল ব্যবহার করবে। সে নিজেকে এক রক্ষা কবচ খাঁচার ভেতরে রাখে এবং নিজের রক্ত দিয়ে তৈরি তীরন্দাজ ডেকে আনে, যারা তার নির্দেশে গুলি ছাড়ানোর জন্য প্রস্তুত। কিন্তু তখন সে খেয়াল করে সিকি লড়াই করে নিজেকে থামানোর চেষ্টা করছে। সিকি নিজের ইনস্টিংক্ট ব্যবহার করে শক্তিকে নিয়ন্ত্রণে আনতে থাকে। এটা দেখে নাদো তার বিশেষ আক্রমণ বাতিল করে। সিকি গর্ব অনুভব করে সে নিজের শক্তি সামলাতে পেরেছে, কিন্তু সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়, কারণ এতক্ষণে তার সব এনার্জি ফুরিয়ে গেছে। নাদো বিস্মিত হয়ে যায়। সিকি শুধু শক্তি নিয়ন্ত্রণই করেনি, সে বুজারকার মোড থামিয়ে দিয়েছে, যা সবাই পারে না। তুমি এটা কিভাবে করলে? আমাকে উনি এজেন্সিটি নিলেই বলবো, আমি ভাববো। সিকি এটাকে সরাসরি হ্যাঁ ধরে নেয়। তুমি যখন রক্তের নিয়ন্ত্রণের কথা বলেছিলে তখন বুঝিনি, কিন্তু তুমি যখন আঙ্গুল কেটে রক্ত দিয়ে অস্ত্র বানালে তখন মাথায় ঢুকলো। ভাবলাম যেহেতু দুজনে উনি, তোমাকে নকল করলে হয়তো হবে। অবিশ্বাস্য হলেও কাজ করে ফেলেছে। আমি তো শুধু হাতটা ব্লিড করতে দিলাম আর মনে মনে চিল্লালাম, অস্ত্র হও। এইভাবে রক্তের বন্দুক বানাইছি। সিকি এখন উত্তেজনায় বলে, এটা কেমন হলো? নাদো মনে করে এটা পুরোপুরি ভুল ও বাজে যুক্তি, কারণ জিনিসগুলো এভাবে কাজ করে না। তার অভিজ্ঞতায় দেখা সিকির মতো বোকা আর আবেগী কিশোররা রক্ত নিয়ন্ত্রণ করতে পারে না, বরং শক্ত মাথা ঠান্ডা লোকেরা পারে সঠিকভাবে শক্তি ব্যবহার করতে। সিকি কোনো যুক্তির কথা শোনে না, বরং সে বুজারকার মোডকেও নিয়ন্ত্রণ করতে দেয় না। সে শুধু খাঁটি ইনস্টিংক্ট দিয়ে শক্তিকে জোর করে বাধ্য করে। এইটা খুবই রাফ আর ঝুঁকিপূর্ণ পদ্ধতি, কিন্তু এই পাগলামি পদ্ধতিতে শক্তি ধরতে পারলে বিস্ফোরণের মতো পাওয়ার বের হবে। এমন অদ্ভুত কেস সামলাবে বা কিভাবে? আমার শক্তি লাগবে, বাবার প্রতিশোধ নেব, যেই লোকটা মেরেছে ওই লোকটাকে খতম করব। তুমি যদি আমাকে আন্ডারলিং হিসেবে নাও, সব শেখাও, আমি তোমার কাজে লাগবো। কিন্তু নাদো সেটা একদমই মানতে চায় না। সে তার ছাতাকে বর্ষা বানালো এবং বলল, তোমার মতো লোক সমাজের জন্য বিপদ, কারণ তুমি নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে জানো না, শুধু ভাগ্যের উপর ভরসা করছো। সে বর্ষা নামিয়ে আঘাত করার মতো করে, কিন্তু আঘাত না করে সিকির মাথার পাশে মাটিতে বাঁধিয়ে দেয়। আমি তোমাকে আন্ডারলিং না, বরং স্টুডেন্ট হিসেবে নেব। এটা শুনে সিকি পুরো অবাক, কারণ তার কাছে দুটোই একই জিনিস। তুমি পরীক্ষায় খুব কষ্টে পাস করেছো, তাই আরেকটা সুযোগ দিচ্ছি নিজের ক্ষমতা দেখানোর। সিকি কিছুই বুঝতে পারে না, এখন কি হচ্ছে তার মাথায় আসে না। তাই নাদো সিদ্ধান্ত নেয় সবকিছু একদম শুরু থেকে বুঝিয়ে দেবে। নাদো তাকে বলে তারা এখন হেলস ডোরস্টেপ নামে এক দ্বীপে আছে, যেটার পুরো নাম ছিল ওনাগাসীমা। এই জায়গাটায় একসময়
নামে প্রথম মোমো ডিমনদের হত্যা করেছিল, কিন্তু এখন এটা এমন এক জায়গা যেখানে উনিরা নিরাপদে থাকতে পারে। দ্বীপের মাঝখানে আছে রোসেটসু একাডেমি, একটা সামরিক স্কুল যেখানে উনিদের প্রশিক্ষণ দেওয়া হয় মোমোতারো এজেন্সির বিরুদ্ধে লড়াই করার জন্য। সিকি শুনে ভয় পেয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি যে সে এখন একটা দ্বীপে আছে। নাদু তখন টোকা দিয়ে বলে, ভয় পেও না, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। রোসেটসু একাডেমিতে তোমাকে সব শেখানো হবে, পড়াশোনা, উনি ব্লাড নিয়ন্ত্রণ, লড়াই আর উনিদের ইতিহাস সবকিছু। আমি তোমার ক্লাসের টিচার, নিয়মগুলো ভালো করে শেখো। সে একাডেমির নিয়ম কানুন বুঝিয়ে বলে, কিন্তু এসব শিখে ছোট মাথায় ধরে না। সে এসব নিয়ে ভাবে না, তার মাথায় একটাই কথা, সে কি আসলে বাবার বদলা নেওয়ার মতো শক্তিশালী হতে পারবে? ভরসা দিচ্ছি না, শক্তি না এলে মোমোর সামনে টিকতে পারবে না, তোমাকে একাডেমি থেকে বের করে দেওয়া হবে। কিছুক্ষণ পর সিকি পোশাক পরে নেই। নতুন ধরনের স্কুলে যেতে পেরে সে একটু উত্তেজিত। এই বছর অনেকেই টেস্ট পাস করেছে আর তাদের মধ্যে তুমি সবচেয়ে দুর্বল। ওহ, আমার বাবার দেহ কোথায়? মর্গে টাকা আছে, তোমরা যা বিশ্বাস করো সেই মতো শেষ কাজ করতে পারবে। বাবার কথা ভাবতে সিকির মন খারাপ হয়ে যায়। এভাবে পড়ে থাকলে চলবে না, বদলা চাইলে আরো শক্তিশালী হতে হবে। সিকি বলে, নাদো আসলে খারাপ লোক না। এটা শুনে নাদো লজ্জা পায় আর দ্রুত সামনে দৌড় দেয়। সে চিৎকার করে বলে, সিকি যদি তার আগেই ক্লাসে পৌঁছাতে না পারে তাকে বের করে দেবে। সিকি কোনোভাবে তাকে ধরতে পারে, ভাবে ক্লাসে ঢোকার সময় কিভাবে তার অরা দেখাতে পারলে ভালো হবে, কিন্তু নাদো তাকে সরাসরি লাথি মেরে ঢুকিয়ে দেয়। সিকি মনে করে এমন বাজেভাবে ঢোকার জন্য সে নিজের অরাকে লাউড়া করে ফেলেছে। নাক থেকে রক্ত পড়ছে বলে সে মাস্ক পরা ছেলেটা জিন এর কাছে টিস্যু চায়। জিন আরো বড় একজন লর্ড। সে সিনকে বলে তার সঙ্গে কথা না বলতে। এতে সিন রেগে যায়। সে জিনকে খোঁচা দেয়, তার এখনো সিং গজায়নি। জিন সঙ্গে সঙ্গে নিজের সিং বের করে আর বলে, মাথা খারাপ, নতুনরা যারা সিং নিয়ন্ত্রণ করতে পারে না তারাই এগুলো সবসময় দেখায়। এই কথা শুনে আকারি নামে আরেকজন রেগে যায়। সেও নিজের সিং ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারে না। ক্লাসের বাতাস ভারী হয়ে যায়। সিকি একদম সামনে গিয়ে দাঁড়ায়। মারামারি শুরু হওয়ার আগে নাদো হঠাৎ তাদের পেছনে এসে দাঁড়ায়। সিকি বুঝতেই পারে না কবে সে পাশে বসে গেছে। জিনও অবাক হয়, কিন্তু নাদোর এইসব নিয়ে মাথা ব্যথা নেই। আজকের প্রথম ক্লাসে আমরা ধরাধরি খেলবো। সবাইকে নিয়ে এসে জঙ্গলে যাই। 1 ঘন্টার মধ্যেই সবাইকে স্কুলে ফিরতে হবে আর আমাকে এড়িয়ে চলবা। সময় মতো ফিরতে না পারলে সোজা বের করে দেব। সিকি আপত্তি করলেও নাদো পাত্তা দেয় না। তোমরা নিজেদের শক্তি ব্যবহার করতে পারবে, আমি শক্তি ইউজ করব শুধু তখনই যখন কেউ নিয়ন্ত্রণ হারাবে। জিন আত্মবিশ্বাসের সাথে বলে, নাদো যদি শক্তি ব্যবহার না করে তাহলে সে তো বাঁচবেই না। নাদো এসব নিয়ে কোনো সমস্যা দেখে না, বরং বলে যদি কেউ আমাকে মারতেই পারে তখনই তাকে গ্রাজুয়েট করে দেব। চাইলে সরাসরি কোনো দলে গিয়ে মোমোতারোর বিরুদ্ধে লড়তে পারবে। এই স্কুলটা আসলে বাস্তব লড়াই শেখানোর জায়গা, আর প্রতি ধাপে তোমাদের পরীক্ষা নেব। তোমরা রেডি তো? আমি পুরো শক্তি দিয়ে চেষ্টা করব, সব পরীক্ষায় টপ করে দেখাবো। কিন্তু এখানে আজকের ভিডিও শেষ হয়। চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ, তাহলে পরের বার দেখা হবে।